মোহনপুর গ্রামের বৈশাখের এক রাত। গরমটা বেশ ভালোই পড়েছে এবার। শীতেশ, আজ তোর তো বেশ জ্বর, না আসলেই তো পারতি। না রে, বাচ্চাগুলির সামনেই পরীক্ষা, কামাই করা যাবে না। আর তাছাড়া শরীর খারাপ হয়ে কিছু হয়ে গেলে তুই তো আছিস, আমার আবার চিন্তা কিসের? আবার বাজে কথা, কিচ্ছু হবে না তোর। সত্যি তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের কথা। দুর্ঘটনাতে বাবা মা মারা যাওয়ার পর তুই আর কাকিমা যেভাবে তখন আমাকে আগলে রেখেছিলি, তোদের সবার অবদান আমাদের জীবনে অনেক বেশি। বকুলপুর থেকে এখানে এসে যখন উঠেছিলাম, তখন তোর বাবা মা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেই ঋণ আমি কোনো জন্মে শোধ দিতে পারবো না। শীতেশকে বাড়িতে পৌঁছে হেমেন যখন নিজের বাড়িতে পৌঁছালো, তখন রাত হয়েছে বেশ অনেকটাই। কি গো, আজকে আসতে দেরি হলো যে? সতীশের বাড়িতে গিয়েছিলাম, তাই দেরি হলো। কেন, ঠাকুরপো আজকে তোমার সাথে পড়াতে যায়নি? হ্যাঁ, গেছিল। ওর জ্বর এসেছে, তাই ওকে একটু ওর বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। সে কি, বেশি শরীর খারাপ নাকি? আজকের রাতটা বিশ্রাম নিলে আর ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ও, কথায় কথায় একটা বিষয় তো বলাই হলো না। আজকে তোমার এই এই চিঠিটা এসেছে। আমার চিঠি? কই, দাও দেখি। এটা তো বকুলপুর থেকে আমার কাকু পাঠিয়েছে। বকুলপুর? আমার গ্রাম, যেখানে অনেক তিক্ত না ভোলা স্মৃতি জড়িয়ে আছে। কি গো, চিঠিতে কি লিখেছে? কাকু লিখেছে ওর ছেলে নবীনের ক্যান্সার ধরা পড়েছে, আর এখন ওর ব্যবসাও মন্দা চলেছে। তাই যদি আমাদের যে জমিটা পড়ে আছে, সেটা যদি বিক্রি করে দিয়ে ওকে কিছু টাকা দিই, তো খুব উপকার হবে। সে কি, এ তো ভীষণ দুঃখের খবর। সে তো বটেই। দাদু জমিটা আমার বাবার নামে লিখে দিয়েছিল। বাবা নিখোঁজ হওয়ার পর কাকু আমাদের কাছে অনেকবার এসেছিল জমিটা লেখানোর জন্য, কিন্তু মা প্রতিবার না করেছে। এখন তো আর মাও নেই, আর আমার ভাইয়ের এমন একটা বিপদ। আমার এত বছর হয়েছে বিয়ে হলো, আজ অবধি শ্বশুরবাড়ি ভিটিতেই যেতে পারলাম না। তোমাকে কোনোদিন ওখানে নিয়ে যেতে পারিনি, আর যাবই বা কিভাবে? যে ঘটনার পর সেখান থেকে ফিরে এসেছিলাম, তখন আমি ছোট। আমার বাবা বকুলপুর হাই স্কুলে পড়ান। বকুলপুর গ্রামে প্রতিটি মানুষ বাবাকে ভীষণ ভালোবাসত। বাবাও তেমনি গ্রামের সবার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত। একদিন সন্ধেবেলায় কাকু আমাদের বাড়িতে আসে। ভাই, তুই সব ঠিক আছে তো? দাদা, একটা বিপদে পড়ে এসেছি। কি হয়েছে? আমার 5 লাখ টাকার দরকার আছে। সে কি, এত টাকা তোর কিসের দরকার পড়লো শুনি? আসলে দাদা, আমার জুয়ার নেশা হয়েছিল, তাই তখন টাকা ধার করেছিলাম। ছি ছি, তুই একটা করতে পারলি? পরিবারের মান সম্মানটুকু নিয়ে একবারও ভাবলি না? দেখো দাদা, আমি কিন্তু তোমার থেকে টাকা চাইতে আসিনি। আমাদের যে জমিটা আছে, ওটা বিক্রি করে আমার টাকা আমাকে দাও। এবার বুঝতে পারছি বাবা কেন ওই জমিটা আমার নামে লিখে দিয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছিল তোর বদ নেশা হয়েছে। কোথায় ঠিকঠাক করে কাজ করবি, তা না কতগুলো বখাটে ছেলের সাথে সারাক্ষণ থাকলে তো এমনটাই হবে। আমি তোমার ভাষণ শুনতে এখানে আসিনি। জমিটা কবে বিক্রি করবে সেটা বলো। বাহ,
বড় দাদার সঙ্গে কি সুন্দর কথা বলার ধরন। আর শোন, ওই জমিটা আমি সরকারকে দিয়ে দেব, যাতে ওখানে একটা সরকারি হাসপাতাল হতে পারে। কি হাসপাতাল? ওখানে মদের দোকান হলে কত ভালো হবে জানো? কত জন ওই জমিটা কিনতে চাইছে জানো কি? তুমিও রাজি হয়ে যাও, ভালো টাকা পাবে। তুই যত ইচ্ছে বল, ওই জমি আমি কিছুতেই দেব না। আচ্ছা, এমন কথা? দেখছি আমি তবে। হ্যাঁ গো, কি দরকার আছে তোমার ওই জমি নিয়ে এখন এত ঝামেলা করার? আমাদের ছেলেটা বড় হচ্ছে, কোথায় সুখে শান্তিতে থাকবে, তা না এখন হাসপাতাল করবে। সবাই যদি কেবল নিজেরটাই ভাবে, তাহলে তো এমন একদিন আসবে যেদিন ছেলে তার নিজের বাবা মাকেও ভুলে যাবে। তোমরা কথা দাও, আমার যাই হয়ে যাক, ওই জমি কিছুতেই কাউকে দেবে না। ওটাতে হাসপাতাল হবেই। ছি ছি, এ কেমন অলক্ষণে কথা বলছো? এরপর আমাদের জীবনে নেমে আসে সেই কালো রাত। সেদিন সন্ধ্যা থেকেই তুমুল বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই কাকু আমাদের বাড়িতে আসে। দাদা, দরজা খোলো। এ কি, তুই এই দুর্যোগের রাতে? আমি খবর পেলাম আমাদের গ্রামের কিছু মেয়ে আজ রাতে পাচার হয়ে যাচ্ছে। আমি আমাদের গ্রামের পুলিশকে খবর দিতে কয়েকজনকে পাঠিয়েছি। তুমি কি যাবে? কদিন ধরেই গ্রামের মেয়েরা নিখোঁজ হচ্ছে। গ্রামের কেউ এর মধ্যে জড়িত আছেই। আজকেই হাতে নাতে ধরা পড়বে। চল। এমন দুর্যোগের রাতে তুমি যেও না গো। বাবা আমাকে আর মাকে রেখে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। বাবাকে ওই তখনই সেই শেষবারের মতো দেখা আমার। বাবা আর ফিরে আসেনি। সারা রাত বাড়িতে ফেরে না বাবা। আমার আর মার উপর দিয়ে ওই রাতটা যে কি রকম গেছে তা বলে বোঝানোর ভাষা আজও আমার নেই। ভোরবেলায় কাকু এসে খবর দেয় বাবাই নাকি মেয়ে পাচার চক্রের পান্ডা ছিল। পুলিশ দেখে গ্রাম ছেড়ে চিরকালের মতো পালিয়েছে। আমি আর মা তো কোনো মতেই কাকুর এই কথাটা বিশ্বাস করতে পারিনি। যে মানুষটা সব সময় অন্যের কথা আগে ভেবে এসেছে, সে কিছুতেই এই কাজ করতে পারে না। গ্রামের অনেক মানুষ এসে আমাকে আর মাকে যা নয় তাই বলে যায়। দিনের পর দিন ওখানে থাকা দুর্বিষহ হয়ে পড়ে। বৌদি, তোমরা এখানে থাকতে পারবে না। এখান থেকে বরং চলে যাও। এই বাড়িতে না হয় আমরা থাকবো। সেদিন রাতেই আমি আর মা এই গ্রামে চলে আসি। এখানে আসার পর বন্ধু সীতেশের বাবা মা আমাদের আগলে রেখেছিল। বুঝতে দেয়নি ওদের সাথে যে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। সীতেশের বাবা আমার বাবার খুব ভালো বন্ধু ছিল। তারাও বিশ্বাস করেনি যে আমার বাবা এই রকম কিছু করতে পারে। কিন্তু বাবা যখন জানবে আমি এক মৃত্যু পথযাত্রীর জন্য জমিটা বিক্রি করব, তখন হয়তো বাবা খুশিই হবে। না, যেতে হবে এবার বকুলপুরে। শীতে সুস্থ হলে ওকেও বলবো, ওকেও আমার সাথে যেতে। পরের দিন সকালে সীতেশের বাড়িতে যায় হেমেন। বন্ধু এখন বেশ সুস্থ আছে দেখে সেও বেশ খুশি হয়। চিঠির কথাটা বলতে, তোর বাবার শেষ ইচ্ছে ছিল ওতে হাসপাতাল হোক, সেই জমিটা বেচে দিবি? ভাই বিনা চিকিৎসাতে মরে যাবে, এ কি করে হতে দি বল? বাবাও হয়তো চায় চিকিৎসার জন্যই ওই জমিটা বিক্রি হোক।
ঠিক আছে, তুই যখন চাইছিস তাই হবে। তাহলে কবে যাচ্ছি? আর দেরি কেন, শনিবারই চল। তাহলে আমি কাকুকেও চিঠি লিখে দিচ্ছি। শনিবার সকাল হতেই হেমেন আর সীতেশ দুই বন্ধু বকুলপুরের পথে রওনা দেয়। তারা বকুলপুরে যখন এসে পৌঁছালো তখন সন্ধ্যা। কি রে, তোর কাকু আসেনি? কাকুর বাড়ি তো চিনি, হো আমরা নিজেরা ঠিক পৌঁছে যাব। কাকুর বাড়ি বলছিস কি রে? বল তোর বাড়ি। তুই আর কাকিমা অনেক ভালো মানুষ বলে একটা টাকাও না নিয়ে বাড়িটা লিখে দিয়েছিস। আচ্ছা হয়েছে, এবার চল, ওই যে ভ্যান দাঁড়িয়ে। হেমেন আর সীতেশ ভ্যানে বসে এগিয়ে চলে বাড়ির দিকে। সীতেশ, ওই যে জমিটা। আচ্ছা, এইটাই? এ তো বিশাল বড় জমি। এত বড় জমি ওকে? এই জমি কিনতে এসেছেন নাকি? ভুলেও কিনবেন না। এই জমি থেকে রাতে কান্নার আওয়াজ আসে। সবাই বলে একটা কালো ছায়াকে জমির আশেপাশে ঘুরতে দেখা যায়। কোনো অতৃপ্ত আত্মা আছে এখানে। ভ্যান থেকে নেমে হেমেন একভাবে কিছু সময় বাড়িটার দিকে চেয়ে থাকে। অনেক পুরানো স্মৃতি চোখের সামনে যেন ছবির মতো ভেসে ওঠে। ও হেমেন, এসে গেছিস? সীতেশ, তুইও এসেছিস? আয়, ভিতরে আয়। ভাই কোথায়? ওকে দেখি চলো। ও ও তো হাসপাতালে। আচ্ছা, আমি তাহলে দলিলটা নিয়ে আসি, সইটা করে দে তাহলে। কি হুম, এই তো এলাম। আগে হাসপাতালে ভাইকে দেখি কেমন অবস্থা, তারপর তো জমি বিক্রি হবে। ওকে এখন দেখলে তো ভীষণ কষ্ট হবে তোদের, তাই আর কি। এ আবার হয় নাকি? অসুস্থ ভাইটাকে দেখতে এলাম আমরা, আর তাকে দেখবো না? ঠিক আছে, কালকে সকালে দেখাতে নিয়ে যাব। ঠিক আছে। তোরা একটু বিশ্রাম নে, আমি খাবার দিচ্ছি। হেমেন, তোর কাকুকে আমার খুব একটা সুবিধের লাগলো না। না রে, তেমন না। আসলে এইরকম একটা বিপদে পড়লে অত কিছু ভেবে কথা বলা তো যায় না। না, ছেলে তো মামা বাড়িতে, এখন কি করে জমিটা নিব? ওই সীতেশটাই যত নষ্টের গোড়া। কি করে বলি যে বেনার তায় ডুবে আছি মাথা অব্দি। ভেবেছিলাম আজকেই দলিলে সই করিয়ে রাতে দালালদের হাতে জমিটা বিক্রি করব। রাতে তো ওই জমিতে ওদের সাথে দেখা করতে বলেছি। রাতে একবার বেরিয়ে না করে আসতে হবে ওদের, তাহলে একদিন সময় নিতে হবে। রাত অনেক গভীর হয়েছে। সীতেশ ঘুমিয়ে পড়লেও হেমেনের কিছুতেই আর ঘুম আসে না। বারবার বাবার মায়া জড়ানো মুখটা মনে পড়ে। জমিটা দিস না বাবা। বাবা! সীতেশ, কাকুকে এই রাতের অন্ধকারে কোথায় বেরিয়ে যেতে দেখলাম। চল তো। চল, আমার তোর কাকুকে একদম সুবিধার মনে হচ্ছে না। সীতেশ আর হেমেন হরির পিছু নিয়ে দেখে ও ওদের সেই জমিতেই এসেছে, আর ওখানে আরো কিছু লোক দাঁড়িয়ে আছে।
তারা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সব কথা শোনে। বাহ, এই তাহলে তোমার আসল চেহারা। আচ্ছা, আমার পিছনে পিছনে আসা হয়েছিল। যাক, ভালোই হলো, সবই জেনেই নিয়েছিস। তোর মরণ মনে হয় আমার হাতেই লেখা আছে, যেমন তোর বাবা আমার হাতে মরেছিল। হরির শেষ কথাটা শুনে যেন হেমেনের মাথাতে আকাশ ভেঙে পড়ে। কি 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 বললে তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি। এবার তোর পালা। এই জমি এবার আমার হবেই। হরি, বাবা, তুমি? তোর কোনো বিপদ হবে আর আমি আসবো না? আমার ভাই বিশ্বাসঘাতকতা করে আমাকে মেরে ফেলেছিল। দাদা, তুমি তুমি তো মরে গিয়েছিলে। আমি মরে গেছি, কিন্তু আমার আত্মা আজও রয়ে গেছে এখানেই। সেদিন আমার ভাই আমাকে মিথ্যে বলে এখানে আনে। ভাই, তুই আমাকে এখানে আনলি? তোমাকে সত্যি কথা বলতে, পুলিশ ঠিকই ধরেছিল। এই গ্রামের কেউই মেয়ে পাচারের সাথে জড়িত রয়েছে, আর সেটা হলাম আমি। তুই এত নিচে নেমে গেছিস? আমার টাকার দরকার, অনেক টাকার। আর এই জমি তুমি দেবে না, তাই তো? আজকে এক ঢিলে দুই পাখি মারব। তোমাকে মেরে এই সাধের জমিতেই পুঁতে দেব, আর এটা বলবো তুমি এর মাথা। আমি হব সাক্ষী, আর একটা মেয়েকে শিখিয়ে দেব বলতে যে তুমি ওদের পাচার করতে যাচ্ছিলে, আর আমি তখন ওকে বাঁচিয়েছি। না, ছেড়ে দে আমায়। আহ! আমি তাও চুপ করে থেকেছি। জুয়া, মেয়ে পাচার, খুন, আর আজকে আমার ছেলেকে। এত লোভ তোর! আজ তুই আমার ছেলেকে মারার চেষ্টা করছিস। এর শাস্তি আজ তোকে পেতে হবে। তোর আর বাঁচার কোনো অধিকার নেই। না না দাদা, না! বাবা, ভালো আছিস বাবা? তোর কিছু হয়নি তো? বাবা, তুমি ফিরে এসো বাবা। ধুর বোকা, তা আবার হয় নাকি? আমার দুটো কথা রাখবি বাবা? সব ছেলেরা তার বাবার জন্য কত কিছু করে, আর আমি তো কিছুই করতে পারিনি তোমার জন্য। কিন্তু তোর মা যখন শেষ মুহূর্তে শয্যায়, তখন কত রাত জেগে মায়ের মাথার পাশে বসেছিলি আমি সব জানি। আমার দেহটা আজও এই জমিতেই আছে। ছেলের হাতের আগুন পেলে আমার মুক্তি হবে। আমার জন্য যে তোর মা অপেক্ষা করছে। আর এই জমিতে একটা হাসপাতাল করিস। আমার অনেক দিনের স্বাদ। আমি জানি তোর সাথে শিপেশ যেখানে আছে, আমার কোনো চিন্তা নেই। আমি আসি, তোরা ভালো থাকিস, সুখে থাকিস। বাবা, বাবা! নিজের বাবাকে খুব বেশি দিন কাছে পায়নি হেমেন। তাদের একসাথে যত খেলাধুলা, বকা মার, নদীর পাড়ে বসে বেখেয়াল সময় কাটানো, সবই যেন সেই দিনই শেষ হয়ে গিয়েছিল চিরতরে। সেদিন যেদিন হেমেনকে ছেড়ে চলে গিয়েছিল তার বাবা, চিরদিনের মতো খুব হৃদয়হীন মনে হয়েছিল তার নিজের বাবাকে। কিন্তু আজ সে বুঝেছে, জীবনের চরমতম বিপদের দিনে যদি একবার সে পিছনে ফিরে তাকায়, তার বাবা আছে, নিভৃতে, নিঃশব্দে। কেউ জানে না, দেখতে পায় না,
কিন্তু বাবারা হয়তো থাকে। এভাবেই নিঃশব্দে